একটা গান আছে বাংলায়, সময় গেলে সাধন হবে না। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকের দিনে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো সরকারি চাকরি বা সরকারি চাকরিজীবী। আমরা সচরাচর দেখি আমাদের আশেপাশে সরকারি চাকরিটা সোনার হরিণ। সরকারি একটা ছেলে বা একটা মেয়ে সরকারি চাকরি পাওয়ার মানে হলো সোনার হরিণ পেয়ে যাওয়া। সে পুরো বংশের একটা সরকারি চাকরি যদি একটা সন্তান পেয়ে যায়, সে হয় যোগ্য সন্তান, সে হয় সংসারের সবচাইতে ভালো সন্তান, সবচাইতে ভালো শিক্ষিত, শিক্ষা দীক্ষা গুণ সব কিছু দিয়ে ভালো। এই কথাগুলো বলার কারণটা কি, আমরা যদি ভুল না করে থাকি, বাংলাদেশে 93 বা 94%, 92 বা 93% মানুষ মুসলমান। আমরা প্রথমেই মুসলমান, তারপরে বাংলাদেশি। আমরা এই বিষয়টা অনেকেই জানি যে ঘুষ, দুর্নীতি, সুদ এগুলো হারাম, এগুলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাধা আছে এগুলোতে। কিন্তু আমরা দেখি আজকের দিনে যত সরকারি চাকরি আছে, মেজরিটি 99% সরকারি চাকরিতে কোনো না কোনোভাবে সেখানে তারা দুর্নীতিগ্রস্ত। বাংলাদেশে সরকারি চাকরির যে সেক্টরগুলো আছে, যেই শাখাগুলো আছে, প্রত্যেকটা শাখাতেই আমরা যদি দেখি তার বেতন কত, তার সরকারি যে বেতন স্কেল, সরকারি বেতন যেটা সেটা কত, আর তার মান্থলি আয় রোজগার কত, তার পারিবারিক সংসারের খরচ কত। যদি আমরা দুইটাকে পাশাপাশি রেখে বিবেচনা করি তাহলে দেখব যে তার বেতন যদি হয় 10,000, তার মাসিক খরচ আসে 20,000। তাহলে বাকি 10,000 টাকা কোত্থেকে আসে? একটা প্রশ্ন থেকেই যায়। আমরা আবার সবাই মুখে মুখে দুর্নীতি বা ঘুষের বিরুদ্ধাচরণ করি। আমরা মুখে মুখে সবাই দুর্নীতিগ্রস্তকে ঘৃণা করি, ঘুষ যারা গ্রহণ করে তাদেরকে ঘৃণা করি। কিন্তু আমার কাকায় যে সরকারি চাকরি করে, কাকায় যে কেমনে সংসার চালায়, এটা কি আমরা কখনো জিজ্ঞাসা করেছি? যার বাবাটা সরকারি চাকরি করে, সে কি কখনো জিজ্ঞাসা করেছে, বাবা এত টাকা কোথায় পেলে, তোমার বেতন কত? যার সন্তানটা সরকারি চাকরি করে, সেই মা সেই বাবা কি কখনো জানতে চেয়েছে তার সন্তানের বেতন 10,000, তার সন্তান প্রত্যেক মাসে 20,000 টাকা কোত্থেকে খরচ করে? যার ভাইটা সরকারি চাকরি করে, সেই বোনটা কি বা সেই বড় ভাইটাকে একবার জিজ্ঞেস করেছে যে ছোট ভাই বা বড় ভাই কিভাবে এত টাকা খরচ করে? তার বেতন তো সামান্য। জিজ্ঞেস করি না, আমরা জানতেও চাই না। আমরা যদি আমাদের সামাজিক প্রেক্ষাপটে দেখি, বিশেষ করে গ্রাম অঞ্চলে মসজিদ কমিটিগুলোতে সরকারি চাকরিজীবীদের একটা খুব মেজরিটি জায়গায়, আমার দৃষ্টিতে অনেক জায়গায় দেখেছি যে সরকারি চাকরি থেকে রিটায়ার্ডে এসেছে, সে মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি বা এমন কেউ। একদম শেষ বয়সে এসে নামাজ পড়ে কপালে দাগ পড়ে গেছে, কপালে কালো দাগ পড়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে খুব নামাজি ব্যক্তিত্ব, কিন্তু তিনি যেই জীবনটা অতিবাহিত করে এসেছেন, যিনি যেই কর্মটা করে এসেছেন, সেই কর্মটা কি আদৌ তিনি শুদ্ধ করে এসেছেন? এই প্রশ্নটা কি মসজিদের কোনো মুসল্লি করেছে? ইভেন মসজিদের ইমাম সাহেব, তিনিও কি কোনোদিন প্রশ্ন করেছেন যে আমার মসজিদের যিনি সভাপতি, সহসভাপতি বা মসজিদ পরিচালনা কমিটিতে যারা আছেন, তারা কি, বিশেষ করে যারা সরকারি চাকরির সাথে জড়িত, তারা কি সবাই দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত? আমরা জানতে চাই না। কথাগুলো কেন আসলো? কথাগুলো আসলো আমরা আজকের দিনে, আজকের সময়ে এসে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকারকে নিয়ে একটা সমালোচনা দেখি। বিশেষ করে বিরোধী পক্ষ যারা, যেই পক্ষটাকে বাংলাদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, ওই পক্ষটা, এবং মাঝে মধ্যে বর্তমান সময়েও যারা বাংলাদেশে রাজনীতি করে যাচ্ছেন, তাদের মধ্যে থেকে অনেকে এমন প্রসঙ্গ এনে থাকেন যে বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সুদ খান। তো আমি তাদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই, আপনার এলাকার যে মসজিদ কমিটিটা, সেই কমিটিটা কতটুকু সহিশুদ্ধ? আপনার এলাকার যে মুরব্বিটা গ্রাম্য সালিশ করে, সেই গ্রাম্য সালিশের যারা আমরা যাদেরকে বিচারক বলি,
যে বিচারকরা, গ্রাম্য সালিশের বিচারকরা, তারা কতটুকু সহিশুদ্ধ। আর বাংলাদেশ, সারা বিশ্বে যে ব্যাংক ব্যবস্থা, সেই ব্যাংক ব্যবস্থাটা কিসের উপর দাঁড়িয়ে আছে? আমরা একটা ব্যক্তিকেই যদি দোষারোপ করি, আমরা মেজরিটি, বর্তমান সময়ের মেজরিটি মানুষ কোনো না কোনোভাবে ব্যাংকের সাথে লেনদেন করছি, ব্যাংকের সাথে টাকা আদান প্রদান করছি। আমরা প্রবাসীও যারা আছি, প্রবাস থেকেও আমরা টাকা পাঠাই, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই। সেটা যে ব্যাংককে দেই, তারা কতটুকু এই অর্থটাকে কতটুকু শুদ্ধ রাখেন, তারা কিভাবে ব্যাংকগুলো চালিয়ে যাচ্ছেন? তারাও বিভিন্নভাবে সুদের মাধ্যমে ব্যাংকগুলো চলে যাচ্ছে। তো আমরা একজন ব্যক্তিকেই দায়ী করে যাচ্ছি। আর সারা বছর যারা সরকারি চাকরি করেন, বিশেষ মেজরিটি টাইম দেখা যায় যারা সরকারি চাকরিজীবী, একটা সময় এসে, রিটায়ার্ডে এসে, আমি সবাইকে বলছি না, হ্যাঁ ভালো মানুষ আছে, আমার নিজের দেখা, আমি একজনকে দেখেছিলাম অনেক আগে, আজ থেকে 10-12 বছর আগে হয়তোবা, আমি একটা জায়গায় কাজ করতে গিয়েছিলাম, যে কোনো একটা কাজের কারণে গিয়েছিলাম, গিয়ে দেখেছিলাম তিনি পুলিশের চাকরি করেন, কিন্তু তার ঘরটা ছিল একদম ভাঙাচোরা, ঘরটাতে 2টা রুম, এবং তিনি একটা মেয়ের বিয়ে দিয়েছিলেন। তার মেয়ের বিয়েতে আমি গিয়েছিলাম, তো ওইখানে দেখেছিলাম তিনি কতটা মানে অভাবগ্রস্ত। তিনি পুলিশের একজন সদস্য ছিলেন, জানি না তার পদ পদবি কী ছিল, কিন্তু আজকের দিনে আমরা দেখি যারাই সরকারি চাকরি করেন, আমি সবাইকে বলছি না, ভালো মানুষ আমি যদি ভুল না করে থাকি, আমাদের সৃষ্টিকর্তাও বলেছেন, কোনো এক জায়গায় বলেছেন যে পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার ব্যক্তি বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত তো পৃথিবী ধ্বংস হবে না। তো ওই প্রেক্ষিতে আমরা বলতেই পারি ভালো মানুষ আছে, তাই বলেই পৃথিবীটা টিকে আছে। ভালো মানুষ আছে বিদায় এখনও পৃথিবীটা তার গতিতে চলছে। কিন্তু ভালো মানুষের পার্সেন্টেজটা কত, ভালো মানুষের পরিমাণটা কত, শতকরা পার্সেন্টেজটা কত? তো আমি আলোচনা করাটার উদ্দেশ্য ছিল এই, যে আমরা যারা দেশে পরিবর্তন চাচ্ছি, আমরা যারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়েছি ভাবি, আমরা যারা দেশকে নিয়ে ভাবি, আমরা যারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই, বর্তমান সময়ে দেশের প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, খুন এবং ধর্ষণ, এগুলা প্রতিনিয়ত আমাদের সামনে আসছে। এগুলোর কারণটা কি? এগুলোর একমাত্র কারণটা সেই দুর্নীতি, সেই ঘুষ বাণিজ্য, আর সেই অপকর্মগুলো আমরাই করছি, আমরাই বাহাবা দিচ্ছি। যেমন একটা আসামি যখন অ্যারেস্ট হয়, তখন পুলিশ তার সাথে ডিল করে। একটা আসামি যখন কোর্টে যায়, তখন আইনজীবী তার সাথে ডিল করে। একটা রোগী যখন হসপিটালে যায়, তখন একজন ডাক্তার তার সাথে ডিল করে। ডাক্তার প্রেসক্রাইব করতে গিয়ে কি প্রেসক্রাইব করছে? একটা কোম্পানির মেডিসিন প্রেসক্রাইব করছে। সেই কোম্পানি থেকে সে কোনো একটা সম্মানী পেয়েছে, সেই কোম্পানির মেডিসিন প্রেসক্রাইব করছে। ডাক্তার অযথাই যেই রোগের সমাধানটা 1টা বা 2টা পরীক্ষা দিয়ে হয়ে যেত, সেই রোগের সমাধান দিতে গিয়ে তিনি 4 থেকে 5টা পরীক্ষা লিখে দিচ্ছেন এবং বলে দিচ্ছেন যে সেই ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পরীক্ষাগুলো করিয়ে আসো। আমি নিজেও যখন কোনো এক সময়, আমি যখন দেশে ছিলাম, ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার কিছু পরীক্ষা দিয়েছিল, পরীক্ষাগুলো আমি বাইরে করিয়েছিলাম। কোনো না কোনো কারণে আমার একজন খুব কাছের বন্ধু আমার সাথে ছিল, যার কারণে আমি যে পরীক্ষাগুলো করিয়েছি, সে একটা গভর্নমেন্ট জব করে, সে তার দিকে তাকিয়ে, তার কারণে আমার পরীক্ষাগুলোর বিল এসেছিল মাত্র 1200 টাকা। কিন্তু বিলে লেখা ছিল, যে বিলটা আমাকে দেওয়া হয়েছে, সেই বিলটাতে লেখা যাচ্ছিল সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, 2500 বা 3000 টাকা লেখা ছিল বিলে। তো আমি জিজ্ঞেস করলাম এটা কেন? বলে এটা বাহিরের বিল, তোমার বিল এটা না, তুমি এত দাও, তুমি 1200 দাও। তো এখান থেকে আমরা এই পেশাটাকেও দেখতে পারি। আমরা শিক্ষকতায় যদি দেখি, শিক্ষকতায় সরকারি চাকরিতে, সরকারি শিক্ষকতা যারা করেন, তারা সরকারি চাকরির পাশাপাশি দেখবেন যে টিউশনি করাচ্ছে। আবার যাদেরকে টিউশনি করাচ্ছে তাদেরকেই আবার পরীক্ষায় খুব একটা স্পেশাল ট্রিট করছে, স্পেশালভাবে ট্রিট করছে, তার ভালো একটা মার্ক আনার জন্য, তাকে ভালো ছাত্র হিসেবে প্রমাণ করার জন্য। তো এভাবে আমরা যদি নিজেদের ঘর থেকেই যদি সমাধান না করি, আমরা সারা বছর চাকরি করব, যে কাজই করি, সারা বছর সরকারি জব করব, বিভিন্নভাবে দুর্নীতি এবং ঘুষ বাণিজ্য করে যাব, বয়স শেষ প্রান্তে এসে যখন আমি রিটায়ার্ডে এসে গেছি, তখন আমি একদম মাথায় টুপি লাগিয়ে, একদম 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে কালো দাগ পরিয়ে দেব, মসজিদ কমিটির সভাপতি হব, সহসভাপতি হব। আমার জন্য মসজিদের সামনের
লাইনে একটা জায়গা খালি থাকবে। এগুলো বাদ দিয়ে আমার মনে হয় সময় থাকতে, ওই যে প্রথমে যে গানটা গাইছিলাম যে সময় গেলে সাধন হবে না, তো সময় থাকতে আমরা যারা এখনও বিভিন্নভাবে সরকারি চাকরিতে চাকরি কর্মরত আছি, আমরা শুধু সরকারি নয় বেসরকারি চাকরিতেও যে যেখানে যেই কর্মেই আছি, আমরা সেই কর্মে যদি সততাটার প্রমাণ রাখতে পারি, সততা বজায় রেখে যদি কাজ করতে পারি, তাহলে দেশের পরিবর্তনটা আমার ঘর থেকেই হবে। আমি যদি আমার বাবাকে প্রশ্ন করতে পারি যে তোমার কি কাজ করো, কত টাকা ইনকাম করো, আমি যদি আমার সন্তানকে জিজ্ঞাসা করতে পারি যে তুমি কি করো, আমি যদি আমার ভাইকে জিজ্ঞাসা করতে পারি, আমি যদি আমার বোনকে জিজ্ঞাসা করতে পারি যে তার ইনকাম সোর্স কি, তিনি কত টাকা ইনকাম করেন, তার ইনকামের ক্যাপাবিলিটি কত, আমরা যদি সঠিকভাবে নজর রাখি, আমরা নিজেদের মধ্যেই যদি নজর রাখি যে আসলে ইনকাম সোর্সটা কি, কত টাকা ইনকাম হওয়ার কথা, কত টাকা আসছে ঘরে, কত টাকা খরচ হচ্ছে, কতটুকু ভোগবিলাসিতারা করার কথা আর কতটুকু করছি, এই জিনিসগুলো যদি আমরা নজরে রাখি, এই জিনিসগুলো নিয়ে যদি আমরা চিন্তিত হই যে আসলে আমি কি সৎ পথে আছি, আমার পরিবার কি সৎ পথে আছে, সেই বিষয়টা যদি বিবেচনা করে আমরা চলাফেরা করি, তাহলে দেশের পরিবর্তনটা আমাদের ঘর থেকে আসবে, আমার ঘর থেকে আসবে। আলোচনা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত আলোচনা শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।